একদিন আমি কলেজ থেকে এলাম। ট্রেন ধরে কলেজ থেকে বাড়ি ফেরার পরে মা খেতে দিয়েছে এবং খেতে দেওয়ার পরে প্রথম যে কথাটা আমার মাথায় ঘুরছিল সেটাই আমি মাকে বললাম, এবং মা শুনে একটুখানি থমকে গেল। প্রথম যে কথাটা বলেছিলাম মাকে, যে মা, তুমি একদিন দেখো তোমার ছেলে, সারা ভারতের প্রত্যেকটা মানুষ তোমার ছেলেকে একদিন চিনবে। কোথা থেকে বলেছিলাম, কিসের জন্য বলেছিলাম, সেই মোমেন্ট আমি জানতাম না, কিন্তু আমার ভেতরে একটা ফিলিং এসেছিল যে আমাকে গোটা ভারতবর্ষ চিনবে একদিন। একটাই রিজন ছিল, কারণ আমার কাছে একটা বাঁচার জন্য একটা পারপাস এসে গেছিল, আমার কাছে একটা মিশন এসে গেছিল। আমি কিছু না কিছু পেয়েছিলাম। সেটা কিভাবে এসেছিল, কোথা থেকে এসেছে, সেই পারপাসটা কেন এসেছে, তার পেছনে অনেক বড় কাহিনী আছে। 2011 সাল, আমি মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দেওয়ার পরে যখন মাধ্যমিকে আমাদের যে স্কুলে আমি পড়তাম, সেই স্কুলে আমাদেরকে চান্স দেওয়া হয় না, কারণ আমার নম্বর 15 নম্বর কম ছিল সায়েন্স নিয়ে পড়ার জন্য। তো আমার থেকে যারা কম নম্বর পায় তারা চান্স পেয়ে যায়, বাট আমি পাই না। সেক্ষেত্রে আমার খুব খারাপ লাগে একটা জিনিস, যে আমি আমি ন্যাচারালি বর্ন কিউরিয়াস। ছোট থেকে আমার সমস্ত কিউরিওসিটিটা আমার প্রত্যেকটা জায়গায় দেখা যায়। প্রত্যেকটা জায়গাতে আমি সেটাকে দেখতে পেয়েছি। যেরকম ছোট থেকে যত গাড়ি আছে সেগুলোকে খুলে তার ভেতরে কি আছে, কিভাবে গাড়িটা চলে, সেটাকে দেখার চেষ্টা। প্রত্যেকটা স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। আমি নিজেকে বলতাম আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানি, বা জুতো সেলাই থেকে গীতাপাঠ আমি সব জানি। তো কারণ আমি জুতো সেলাই করেছি, আমি গীতাপাঠ করেছি, আমি ঘড়ি সারাতাম, আমি মোবাইল সারিয়েছি, ল্যাপটপ আমি খুলেছি, টিভি আমি খুলে নিজে নিজে সারানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা যে সফল হয়েছি তা নয়, কিন্তু আমি করতাম কারণ আমি ছিলাম ভেতর থেকে কিউরিয়াস। এবং সেই কিউরিয়াস স্টুডেন্টটা একদিন যখন সায়েন্স নিয়ে পড়তে যায়, সে তখন বুঝতে পারে যে বর্তমান যে এডুকেশন সিস্টেমের সাথে সে ঠিক ম্যাচ করছে না, তার ঠিক সেই স্ট্রেংথটা আসছে না যেটা তার এডুকেশনে পাওয়া উচিত। অন্য স্কুলে ভর্তি হই। যখন আমি অন্য স্কুলে ভর্তি হলাম, মল্লিকপুর আব্দুস শুকুর হাই স্কুল। সো সেখানে আমি গিয়ে দেখলাম ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট টিচার্স, ডিফারেন্ট মাইন্ডসেট, এবং অবশ্যই ডিফারেন্ট আইডিওলজি। সেখানে গিয়ে আমি আরও পড়াশোনা কমিয়ে দিলাম। ভালো লাগতো না, কারণ দের ইজ নো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস। যতটুকু প্র্যাকটিক্যাল আছে সেটাও যে সেই সিলেবাস শেষ করার জন্য, পরীক্ষায় নম্বর বাড়ানোর জন্য যেন হচ্ছে। আমি সায়েন্স নিয়েছি, কিন্তু আমার মধ্যে কোনো সাইন্টিফিক কিউরিওসিটি বলে কিছু নেই। কিউরিয়াস না হলে সে সাইন্টিফিক মাইন্ড তার আসেই না। আমার মধ্যে সেই কিউরিওসিটি ডেভেলপই হচ্ছে না। আমি বুঝতে পারছি যে আমি যেটার জন্য সায়েন্স নিয়েছি, বা যেটা হয়তো আমার মধ্যে ইনবিল্ড রয়েছে, সেটাকে আমি মেরে ফেলছি শুধুমাত্র এই পড়াশোনার জন্য। সপ্তাহে 7 দিন, কোনো কোনো দিন দুবার, সকালবেলা সন্ধেবেলা, কোনো কোনো দিন একটা টিউশনের পরে আবার একবার, ইংলিশের পরে ফিজিক্স, ফিজিক্সের পরে বায়োলজি, এইভাবে চলতে লাগলো। রবিবার বলে আর কিছু নেই, শুধু প্রেসার। রবিবার বলতে ক্লাস, সকাল 6টার সময় সাইকেল নিয়ে বেরো, 40 মিনিট সাইকেল চালানোর পরে গিয়ে তুমি পৌঁছাও সোনারপুর। সোনারপুরে কারণ সকালবেলা ট্রেনে ওঠা যায় না আমাদের এখানে, তো তার জন্য সাইকেল নিয়ে যেতে হতো পড়াশোনা করতে, টিচারের কাছে পড়তে, ম্যাথের টিউশন নেওয়ার জন্য। 40 মিনিট টিউশন নেওয়ার পর সাইকেল চালিয়ে যাওয়ার পরে বডি আর দিত না, কারণ তার আগের দিন রাত্রেবেলা 11টার সময় বাড়ি ফিরেছি, বডি পুরো রেস্ট পাইনি, ফ্রাস্ট্রেটেড হয়ে আছি। ফের সকালবেলা উঠে ফের যেতে হচ্ছে সকাল 6টায়, কারণ 7টা থেকে পড়ানো শুরু। 7টা থেকে 10টার সময় অবধি ছাড়বেন তিনি। তারপরে শুরু হবে 10:30 থেকে বায়োলজি, সেই সোনারপুরে। 10:30 থেকে বায়োলজি শুরু হবে, দুপুর 1:30 2টো অবধি চলবে, কারণ সপ্তাহে একদিন বায়োলজি। সেটা কমপ্লিট করার পরে বাড়ি ফিরতে ফিরতে দুপুর 3টে। দুপুর 3টের পরে বাড়ি এসে আর ভালো লাগে না। তখন মনে হয় একটুখানি যদি রেস্ট পেতাম মনে হয় ভালো হতো। দিয়ে পুরোপুরি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়ে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়া, আর কোনো ইচ্ছা করে না। তারপরে আবার রাত্রিবেলা সন্ধেবেলা
আবার টিউশন, পরের দিন আবার টিউশন করে স্কুল, স্কুল থেকে ফিরে টিউশন, এইভাবে চলতে লাগলো পুরো 2টো বছর। আমিও ফ্রাস্ট্রেটেড হতে লাগলাম। যত দিন যাচ্ছে তত বেশি ফ্রাস্ট্রেটেড হচ্ছি। আমি যখন দেখছি নিজেকে আয়নাতে যে আমি তখন কি করেছি, তখন আমার এতটুকু পড়তে ভালো লাগতো না, কারণ আমার পড়ার পেছনে কোনো রিজন ছিল না, কোনো কারণ ছিল না। তারপরে আস্তে আস্তে যখন চলে এলাম কলেজে, তারপরে কলেজে পড়ার আগে যে ঘটনা সেটা হচ্ছে ক্লাস 12-এ আমি ফেল করি প্রথমবার। 2013 সাল পরীক্ষা দিই, বারুইপুর গার্লস হাই স্কুলে খুব সম্ভবত ছিল, সেখানে সিট পড়ে এবং সেখানে যাই, পরীক্ষা দিই। সবাই আমাকে দেখে, যারা লিখে তারা সবাই পাস করে, এবং আমার মধ্যে একটা ক্যারেক্টার ছিল, আমি কারুর দেখে লিখবো না, 1 নম্বর। 2 নম্বর ছিল যে আমি কখনো টুকলি করব না। প্রত্যেকটা বন্ধু যারা টুকলি করলো, যারা প্রচুর চোতা নিয়ে গেল, অনেক কিছু নিয়ে গেল কাগজপত্র, তারা সবাই পাশ করলো এবং তারা আমার থেকে দেখে লিখলো, তারা সবাই পাশ করে গেল, আমি ফেল করে গেলাম অনলি ফর 2 নাম্বারস। ফিজিক্সে 24-এ পেয়েছিলাম 23, আর কেমিস্ট্রিতে 24-এর মধ্যে আমাকে পেতে হতো, 24-এর মধ্যে পেতে হতো 24, আমি পেয়েছিলাম 22। কেমিস্ট্রিতে 22, ফিজিক্সে 23, আর প্লাস যে প্র্যাকটিক্যালের নাম্বার আছে সেই নাম্বারটা অ্যাড করে ওটা 40 পার করে গেছিলো, বাট সেটা তখন ক্যালকুলেশনে হয় না যদি তুমি প্র্যাকটিক্যাল, তুমি যদি মানে থিওরিতে যদি 24 না পাও। আমি ফেল করি। ফের পরের বছর ওই 2টো সাবজেক্টের জন্য পড়ি, 2টো সাবজেক্ট দিই। মজার বিষয়, ফের পরের বছর সেম নাম্বার আসে। তার আগের বছর আমি সমস্ত জায়গায় দৌড়ে কড়া নাড়ি, সমস্ত দরজায় দরজায় কড়া কড়া নাড়ি, শুধু রিভিউ করার জন্য। 2012-13 সাল সরকার জাস্ট পাল্টেছে, তখন রিভিউ করার মতো টেকনিক্যাল নলেজ যারা সাইবার ক্যাফে চালাতো তাদের কাছেও নেই। বিকাশ ভবন যাই, তারা বলে দেয় অনলাইনে হচ্ছে, অনলাইনে করো। কিভাবে করতে হবে, কি প্রসেস আছে, কেউ বলে দেওয়ার নেই। না ইউটিউব আছে, না কোনো টেকনোলজি আছে। 4টে 5টা জায়গায় আমি ঘুরতে যাই, যেখানে যেখানে আমি দেখি যে 4-5টা ক্যাফে ঘুরি, কেউ করে দিতে পারে না, কারণ তারা কেউ এর আগে এরকম কোনো অ্যাপ্লাই করেনি। পুরো একটা বছর আমি ওয়েট করলাম, কিছু হলো না। বাধ্য হয়ে পরের বছরের জন্য ফের ফর্ম ফিল আপ করলাম, পরের বছর পরীক্ষা দিলাম, ফের ফেল। মজার বিষয়, এবারে আমি চিন্তা করলাম যে এটা বোধহয় আমার জন্য নয়, আমি মনে হয় সেই মানুষটা নই, হতে পারবো না কোনো দিন যেটা আমি হতে চাই। আমার ইচ্ছে ছিল একবার ইন্ডিয়ান আর্মির পরীক্ষা দেওয়া, সেখানে পরীক্ষা দিই, প্লাস সেখানে ইন্ডিয়ান আইএনএ বা এরকম কিছু একটা নাম ছিল খুব সম্ভবত, এনডিএ, এনডিএর পরীক্ষার জন্য আমি অ্যাপ্লাই করি। পরীক্ষা দিই, 900 নম্বরের পরীক্ষা ছিল, পরীক্ষা দিই, সব হয়, কিন্তু যখন দেখি পরীক্ষায় ফেল করে গেছি, তখন আর ওদের রেজাল্টও আমি চেক করে দেখি না যে আমি আদৌ পাস করেছিলাম নাকি ফেল করেছি। কারণ আমি জানি ক্লাস 12-এ যদি আমি ফেল করি, তাহলে আর আমি এনডিএর চান্স পাবো না। তো তারপরে চলে আসে, আমি সে বছরই আমি একটা দাদা আমার পাশেই বাড়ি, ভুবন দাস, সে আমাকে দেয় একটা সুযোগ, বলে তুই পলিটেকনিকের জন্য পড়, পলিটেকনিকের জন্য ট্রাই কর, উইদাউট প্রিপারেশন। সে জাস্ট ফর্ম ফিল আপ করে দে, ফর্মটা আমি জাস্ট, সে কিনে আনে, আমি তার স্কুল থেকে কলেজ থেকে আমি ফিল আপ করে দিয়ে দিই, সেই জমা দিয়ে দেয়, এবং তারপরে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পরে আমার কাছে একটা নাম্বার আসে, আমার র্যাঙ্ক আসে 78 অল ওভার পশ্চিমবঙ্গে। তো তারপরে 78 র্যাঙ্ক পাওয়ার পরে আমার তখন মনে হয় যে আমাকে তাহলে দেখতে হবে কি করতে হবে, কি কি আছে না আছে, আমি তারপরে চেষ্টা করি। আমি শুরু করি, সেই সময় ছিল খুব সম্ভবত কলেজ চুজ করতে হতো। আমি কলেজ চুজ করতে যাব, কিন্তু যে সাইবার ক্যাফে যাচ্ছি সে জানে না কিছুই। আমি নিজে বসি, নিজে খোঁজার চেষ্টা করি, নিজে করার চেষ্টা করি, কি আছে দেখার চেষ্টা করি। নিজে দেখলাম, চুজ করলাম। অনেকগুলো কলেজ ছিল যেগুলোতে ওই নাম্বারে হয়তো হয়ে যাওয়ার চান্স ছিল, যেরকম জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, বারুইপুরে রিসেন্ট তখন পলিটেকনিক কলেজ শুরু হচ্ছে, বারুইপুর কলেজ, বারুইপুর পলিটেকনিক কলেজ, তারপরে ক্যালকাটা বয়েজ পলিটেকনিক, এরকম কিছু ক্যালকাটা টেকনিক্যাল স্কুল আছে, এরকম অনেকগুলো পলিটেকনিক কলেজ অনেক রয়েছে দেখলাম। সো আমি চুজ করি এই সবগুলোর মধ্যে থেকে। আমাদের বাড়ির কাছে ছিল হচ্ছে
যাদবপুর পলিটেকনিক, যাদবপুরের কলেজটার নাম আমার এখন মনে নেই, বাট যাদবপুরে খুব নামকরা পশ্চিমবঙ্গের সব থেকে ফেমাস পলিটেকনিক কলেজ, তো সেটা যাদবপুর ইউনিভার্সিটির পাশেই। সেখানে আমার চান্স আসতে পারে আমি দেখলাম, কিন্তু আমি জানতাম না কোন সাবজেক্ট নিয়ে পড়বো। অনেকগুলো সাবজেক্ট পেলাম, 1 2 3 4 5 করে। দেখলাম ওখানে সব থেকে ছোট নাম সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি শুধু একটাই জিনিস আমার তখন মাথায় আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কি আমি জানি না। আমি শুধু এটুকু বুঝতে পারলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং যখন এত ছোট নাম, তাহলে সাবজেক্টও ছোট হবে, চাপও ছোট হবে, সব কিছু প্রেশারটাও কম হবে। চুজ করলাম সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমি যদি যাদবপুরে দিই তাহলে আমার এটা হতো না, কিন্তু আমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংটা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ অর্থাৎ বেলঘরিয়াতে যদি দিই, সেখানে আমার হয়ে যাবে। আমি যা দেখলাম আমার র্যাঙ্ক প্রিভিয়াস ইয়ারের সেই অনুযায়ী। তো ফার্স্ট কাউন্সিলিংয়েই আমি দিয়ে দিয়েছিলাম। আমার ফার্স্ট চয়েস ছিল রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, তারপরেই ছিল যাদবপুর পলিটেকনিক কলেজ। এবং সেটা নিয়ে কাজ করার সময়, মানে সেটা নিয়ে যখন চেক করার সময় আমার মাথায় এসেছিল যে যাদবপুরটা কাছে হবে এখান থেকে দিই, কিন্তু তারপরও মনে হলো যে না, চয়েস করি বেলঘরিয়া। তার একটাই কারণ ছিল রামকৃষ্ণ মিশন। কারণ আমার মনে হয়েছিল যে সেই রামকৃষ্ণ মিশন আমাদেরকে হেল্প করতে পারে, আমাকে হেল্প করতে পারে, আমাকে ভীষণ। কারণ আমি কোথাও না কোথাও একটা ফিলিং আমার ভেতরে ছিল যে মেবি এই রামকৃষ্ণ মিশনে গেলে আমি হয়তো আমার যেটা দরকার সেটা হয়তো আমি পেতে পারি। আমি জাস্ট গেলাম, প্রথম কলেজে ঢুকছি আমি আমার বাবার সাথে। তো ঢোকার সাথে সাথে যে এনভায়রনমেন্টটা দেখতে পেলাম, তাতে আমার সমস্ত কিছু বদলে গেল। এবারে আমি কেন রামকৃষ্ণ মিশনের সাথে জয়েন করলাম, বা কেন আমি ওই কলেজটা চুজ করলাম, যেখানে আমি যাদবপুর আরও কাছে, বাড়ির কাছে, প্লাস ওটা পশ্চিমবঙ্গের টপ বলা হয় প্লেসমেন্টের দিক থেকে, সমস্ত দিক থেকে। তো সেই কলেজটাকে বাদ দিয়ে আমি ওই কলেজটাকে চুজ করলাম, তার একটা বড় রিজন আছে যেটা আমি এখন এসে বুঝতে পারি। ক্লাস 5 6-এ আমার মা আমাকে খুব ছোটবেলা থেকেই, আমার মা রামকৃষ্ণ মিশন বা স্বামীজির যখন কোনো অনুষ্ঠান হতো তখন নিয়ে যেত গোল পার্কে, তারপর আরও বিভিন্ন জায়গায়, নরেন্দ্রপুর, এখান থেকে গাড়ি করে লোকজন যেত, আমিও যেতাম মায়ের সাথে। কারণ কি? কারণ সেই সময় স্বামীজির জন্মদিন বা কোনো অনুষ্ঠান হলে, রামকৃষ্ণদেবের জন্মদিন, সেই সময় কোনো অনুষ্ঠানে প্রচুর খাওয়া দাওয়া হয়, এবং ওদের খাবারের মধ্যে একটা স্পেশাল হচ্ছে ওদের ওখানে যে বোঁদেটা দেয় ওটা আমার খুব পছন্দের, শুকনো বোঁদে। তো সেই শুকনো বোঁদে খাওয়ার আমার একটা আনন্দ ছিল এবং লোভও ছিল বলতে পারি। তারপরে প্রতি বছর আমি ওখানে যেতাম, প্লাস এনভায়রনমেন্টটা খুব ভালো লাগতো, অনুষ্ঠান ভালো লাগতো। তো হঠাৎ একদিন একটা মহারাজ আমাকে, আমি খুব ছোটবেলায় ছিলাম, এটা আমার মা আমাকে বলে যে কোনো একটা মহারাজ আমাকে জিজ্ঞেস করেছিল যে কিরে তুই কি হবি, বড় হয়ে কি হতে চাস? তো আমি তখন বলেছিলাম যে আমি মানুষ হতে চাই। তো মহারাজটা বলেছিল, বাহ, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তুই মানুষ হতে চাস, খুব ভালো। আমার ওই কথাটা বা ওই মোমেন্টটা আমার মনে নেই আমি কোনো সময় বলেছি কিনা, আমার অত খেয়ালও নেই কত ছোটবেলায় বলেছি। বাট ওভারঅল আমার লাইফে প্রথম থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, যেন আমি একজন ভালো মানুষ হতে পারি। মেবি আমার কাছে অনেক কিছু থাকবে না, বাট আমার যেন একটা ভালো মানুষ হতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে জানতাম একজন ভালো মানুষ একটা ভালো পৃথিবী তৈরি করতে পারে। ঠিক সেই কারণে আমার মূল উদ্দেশ্য ছোটবেলা থেকে ওটাই ছিল। ধীরে ধীরে যখন রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে ঢুকি, সম্পূর্ণ বদলে যেতে থাকে আমার জীবন। প্রথম বছর, প্রথম 6 মাস খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই। তার কারণ আমি ইংরেজি জানি না। আমি জানি না কিভাবে সবার সাথে কথা বলতে হয়, কিভাবে টিচারদের সাথে কথা বলতে হয়, আমার কোনো কোনো আইডিয়া নেই। কারণ এর আগে পর্যন্ত স্কুলে কোনো দিন আমি কোনো টিচারের সাথে কথা বলিনি। প্রচণ্ড শাই, প্রচণ্ড ভীতু, প্রচণ্ড কনফিডেন্সহীন একটা বাচ্চা ছিল স্কুলের মধ্যে। জাস্ট ওই মাঝখানের দিকে বসতাম যাতে কেউ নোটিশ না করতে পারে, কারণ লাস্ট বেঞ্চে যারা বসে তাদেরকে সবাই নোটিশ করে, ফার্স্ট বেঞ্চে যারা বসে তাদেরকে টিচাররা নোটিশ করে, মাঝখানের দিকে একটু সাইডে যারা বসে তাদের দিকে টিচারের অত নজর যায় না। ঠিক সেই কারণে আমরা চুজ করতাম, বা আমি চুজ করতাম ওই মাঝামাঝি জায়গাগুলো, যেখানে টিচার মানে পড়াশোনা না করলেও কিছু বলবে না, করলেও কিছু বলবে না। টিচারও জানে এদের নাম্বার ওই 60 to 50%-এর মাঝামাঝি ঘোরে,
এরা ওই অ্যাভারেজ স্টুডেন্ট, এরা এরকমই থাকবে, এরা না কমিউনিকেট ভালো করে করে, না অ্যান্সার দিতে পারে, না কিছু জিজ্ঞেস করলে বলতে পারে। ওভারঅল আমি ছিলাম সেই স্টুডেন্ট যার কনফিডেন্স কম ছিল, প্রচণ্ড ভয় পেতাম কথা বলতে গিয়ে, এবং কোনোভাবেই ভাবতাম না যে কোনো টিচারের সাথে কথা বলতে হবে, এটা ভাবতে গেলেই আমার খুব ভয় লাগতো। এই সময় দাঁড়িয়ে যখন আমি কলেজে ক্লাস, বিশেষ করে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 অবধি যখন গেলাম, তখন ধীরে 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 আমার বেঞ্চগুলো আস্তে আস্তে সাইড হতে 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 লাস্ট বেঞ্চে গিয়েই পৌঁছালো। আমি বদমাইশ অত করতাম না। যখন আমি কলেজে উঠলাম, ট্র্যাজেক্টরিটা একটু বদলাতে শুরু করলো। আমি ফিল করতে শুরু করলাম আমার ভেতরে একটু চেঞ্জেস হচ্ছে। ছোটবেলা থেকে আমি কয়েকটা জিনিসে খুব ভয় পেতাম। এক নম্বর হচ্ছে ভূত বা অন্ধকারের ভয়, প্রচণ্ড ভয়। সেটা কি ধরনের ভয় কাউকে আমি বোঝাতে পারবো না। আমার এরকমই ভয় ছিল, আমার পড়তে বসলে পড়তে পড়তে আমার প্রতি 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার টয়লেট পেত। টিউশনে পড়তে গেলে মিনিমাম 2 ঘন্টার মধ্যে আমি 5 বার থেকে 6 বার বাইরে যেতাম, মিনিমাম। তার একটা কারণ ছিল আমি ভয় পেতাম, এবং সেটার কারণে আমার যে টয়লেট হচ্ছে তা নয়, আমি টয়লেটের কেউ যদি আমার পাশে ঘুমানোর সময় যদি টাচ না করে থাকতো আমি ভয় পেতাম, আমি থাকতে পারতাম না, প্রচণ্ড ভয় পেতাম। আমি একটা ডিসিশন নিয়েছিলাম কলেজে ওঠার পরে, ওই ভয় টয়গুলো আস্তে আস্তে কেটেছে। ওই ভয়টা শুধুমাত্র আমি ব্যর্থ হয়েছি বলে জীবনে। আমি জীবনে ব্যর্থ হওয়ার পরে গিয়ে বুঝতে পারি জীবনে আমাকে আইদার কিছু বড় করতে হবে, না হলে এই ভয়ের মধ্যে জীবন কাটাতে হবে। তো আমি চুজ করি যে না, জীবনে কিছু তো আমাকে করতেই হবে। যখন আমি রামকৃষ্ণ মিশনে প্রথম জয়েন করলাম, তখন আমি একটা একটা আশার আলো দেখতে পেলাম নিজের মধ্যে। প্রথম যে কোট বা প্রথম যে স্বামীজির লেখাটা চোখে পড়ে সেটা হচ্ছে, তোমার মধ্যে সব আছে, তুমি সব কিছু করতে পারো, তার সমস্ত রসদ তোমার মধ্যে আছে। একটা বই আমার হাতে আসে, বইটার নাম থাকে এসো মানুষ হও, যে বইটা আমাদের কলেজের নবীনবরণ উৎসবে আমাদেরকে হাতে দেয়। সেই বইটা পাওয়ার পরে, বইটার মধ্যে 2-4টে পেজ পড়ার পরে একটা ওয়ার্ড আসে, নো নেগেটিভ, অল পজিটিভ, অ্যাফার্মেটিভ আই হ্যাভ, গড ইজ অ্যান্ড এভরিথিং ইজ ইন মি, আই উইল ম্যানিফেস্ট হেলথ, পিউরিটি, নলেজ, হোয়াট এভার আই ওয়ান্ট। তারপরে স্বামীজি বলছেন, নেই নেই বললে সাপের বিষও নেই হয়ে যায়। তোমরা শুধু নিজেকে এটা নেই সেটা নেই বলে 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 তোমাদের ভেতরে একটা ক্রিয়েট করে ফেলেছো সমাজ, যে তোমার ভেতরে কিছুই নেই। আর সেটাই তোমার মধ্যে এখন রিফ্লেক্ট হচ্ছে, তোমার বাইরে রিফ্লেক্ট হচ্ছে যে তোমার মধ্যে কিছু নেই, তোমার বাইরে কিছু নেই, তোমার মধ্যে অ্যাবান্ডান্স নেই, তোমার মধ্যে শক্তি নেই। ঠিক সেটাই ঘটে চলেছে আমার মধ্যে। এবং ওই যে একটা লাইন, নো নেগেটিভ অল পজিটিভ, প্রতিদিন, প্রতি মোমেন্ট, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি বলতে লাগলাম, নো নেগেটিভ অল পজিটিভ অ্যাফার্মেটিভ আই হ্যাভ, গড ইজ এন্ড এভরিথিং ইজ ইন মি, আই উইল ম্যানিফেস্ট হেলথ, পিউরিটি, নলেজ, হোয়াট এভার আই ওয়ান্ট। আমি নিজেকে দেখলাম যে না, আমাকে এটার বাইরে বেরোতে হবে। তার জন্য এটাই হচ্ছে সব থেকে বড় উপায়, আমাকে এই ওয়ার্ডগুলো বলে যেতে হবে। আমি অ্যাফার্মেশন দেওয়া শুরু করলাম, ইয়েস আই এম এ চ্যাম্পিয়ন। আমি নতুন সব থেকে ইন্সপায়ারিং ওয়ার্ড শুনতে শুরু করলাম দিন রাত। সব থেকে ভিড় টেনে যাচ্ছি, আমি শুনছি। সব থেকে কঠিন পরিস্থিতিতে আছি, পড়াশোনা করে যাচ্ছি কন্টিনিউয়াস। আমি যত বই ছিল, সেলফ ডেভেলপমেন্টের যত বই হতে পারে সমস্ত বই ডাউনলোড করছি, পড়ছি, ট্রেনে বসে পড়ছি, রাস্তায় পড়ছি, 5 মিনিট সময় পাচ্ছি সেখানে বই পড়ছি। সেই বইগুলো সব আমি ফোনে রাখতাম এবং ফোনে রিডিং পড়তে পড়তে যেতাম। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেলিং করতাম সকালে, 2 ঘন্টা ট্রাভেলিং করতাম বিকেলে, সব থেকে ভিড় ট্রেনে। সেই সব থেকে ভিড় ট্রেনে দাঁড়িয়ে আমি বই পড়তাম। যখন বই কি ইচ্ছাও করতো না দাঁড়াবার, ভালো করে দাঁড়াবার জায়গা নেই, সেখানে দাঁড়িয়ে আমি বই পড়তাম। তার একটাই কারণ ছিল, আমাকে আমার নিজের জায়গায় যেতে হবে, আমার যেটা পোটেনশিয়াল আছে সেটাকে আমাকে বের করতে হবে। আমি ইংলিশ পারি না, আমাকে ইংলিশ শিখতে হবে। তার জন্য আমি প্রচুর ইংরেজি বই পড়া শুরু করলাম, খবরের কাগজ পড়া শুরু করলাম, ইংলিশ নিউজ শোনা শুরু করলাম, ইংলিশ কনভারসেশন শোনা শুরু করলাম, ইংলিশ স্পিচেস শোনা শুরু করলাম, যেগুলো আমাকে ইন্সপায়ার করবে, আমাকে ডেভেলপ করবে। তারপর থেকে ধীরে 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 শিফট হওয়া শুরু করলো, আমার ভেতরে মাইন্ডসেট শিফট হওয়া শুরু করলো। হঠাৎ করে একটা পেপারে অ্যাড পেলাম একটা ট্রেনিংয়ের, মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্ট। এবং সেই ট্রেনিংয়ের পরে, আমি সেই ট্রেনিংটাকে দেখার পরে আমি বলি এটা আমাকে করতেই হবে। ঠিক তখন আমি ডিসিশনটা নিয়েছিলাম যে এটা আমাকে করতে হবে, যখন আমার পকেটে 100 টাকাও থাকতো না।
সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি ডিসিশন নিয়ে একটা ইনভেস্ট করতে হবে নিজের লাইফে। 3,000 টাকা দিয়ে আমি সেই কোর্সটা প্রথম করি। সেটাও আমার নিজের টাকা ছিল না, কলেজের স্টাইপেন্ডের টাকা যেটা আমি পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি সেই কোর্সটা করি, এবং তারপরে আমার লাইফের ট্র্যাজেক্টরি বদলাতে শুরু করে, ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। সো আমি এখানে আপনাদেরকে বলতে চাইছি আমার জীবনের স্টোরি। আমি তন্ময়, তন্ময় মাহাতো। আমি এখনো পর্যন্ত বিশেষ কিছু করে উঠতে পারিনি, কিন্তু আমি যতটুকু করেছি ততটুকু নিয়ে আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে, ইকোস অফ চ্যাম্পিয়ন এই থিমের এই ভিডিওতে। সো আজকে তার প্রথম এপিসোড। এই প্রথম এপিসোডে আমি আপনাদেরকে বলতে চাইলাম আমার যে মেন, কি বলবো, আমার যে মেন টপিক বা আমার যে মেন পারপাস, মেন মিশন, কেন আমি এটাতে এসেছি, তার একটা ছোট্ট অংশ। ক্লাস 12 ফেল করি, তারপরে ধীরে 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 আমার লাইফের ট্র্যাজেক্টরি কি করে বদলাই, তার প্রথম ধাপ আমি এখানে শেয়ার করলাম আপনাদের সকলের সাথে। এখানে যেটা জিনিস আর বলার আছে আমার, সেটা হলো এই কলেজ লাইফে ওঠার পরে আমি আর একটা জিনিস করে বসি, সেটা হচ্ছে হঠাৎ করে একদিন মহারাজের কাছে যাওয়া, মহারাজকে গিয়ে বলা, মহারাজ এই বইগুলো আমার জীবন বদলে দিয়েছে, আমি এই বইগুলো বিক্রি করতে চাই ট্রেনে। মহারাজ আমাকে প্রশ্ন করে যে পারবি তুই করতে? আমি বলেছিলাম হ্যাঁ, কেন পারবো না, অসুবিধা কি আছে? মহারাজ তখন বলে যে ঠিক আছে, আমি তোকে নম্বর দিচ্ছি, তুই এখান থেকে গিয়ে বই কিনে নে, কথা বলে নে। সেখানে যাই, রামকৃষ্ণ মিশন গোল পার্ক, গোল পার্কে যাই, রামকৃষ্ণ মিশন বাগবাজার উদ্বোধনে যাই, সেখানে যে বইগুলো আছে, যে বইগুলো আমি দেখি যে খুব খুব কম দাম, 5 টাকা 3 টাকা বই, সেই বইগুলোকে কিনি। যেগুলো আমি জানি, যেগুলো আমার জীবনটাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে, ভীষণভাবে এফেক্ট দিয়েছে, সেই বইগুলোকে আমি নিই, কালেক্ট করি। আমি আমার স্টুডেন্টদের, কলেজের স্টুডেন্টদের মধ্যে যাই, তাদেরকে বলি তোমরা এই বইগুলো পড়ো। প্রত্যেক দিন টিফিন আওয়ারে যেতাম, তাদেরকে বোঝাতাম যে তোরা এই বইগুলো পড়, তোরা এই বইগুলো পড়লে তোদের লাভ হবে। তাদেরকে ওই বইগুলো বিক্রি করতাম, যে কজন নিত, 10 টাকা, 5 টাকা, 20 টাকা। সেটাই ছিল আমার প্রথম বিজনেস, প্রথম ব্যবসার স্টার্টিং। একজন ক্লাস 12-এর স্টুডেন্ট, ক্লাস 12-এ ফেল করে, তারপরে যা যে দেখা হতো সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না, আমি ভেবেছিলাম যে তুই অনেক কিছু করবি কিন্তু কিছুই করতে পারলি না। এমনকি একজন বলেছিল যে যেহেতু আমি ফেল করেছিস তার জন্য সে সেই সায়েন্স সাবজেক্টটা নিল না। তো আমি তখনই একটা ডিসিশন নিই যে আমার জীবনটাকে যেন কোনোভাবেই অন্যের এই খারাপ জিনিসটা শোকেসের জন্য আমার জীবনটা যেন না হয়। আজকে যে উদাহরণ আমি হয়ে গেলাম একটা খারাপের উদাহরণ, যে ও যেহেতু ফেল করেছে সেহেতু আমি নেব না, তাহলে কারণ আমিও ফেল করতে পারি, এই একটা খারাপ উদাহরণ আমি রয়ে গেলাম। এবং আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমি এই এডুকেশন সিস্টেমের মধ্যে ফিট করি না, আমি এডুকেশন সিস্টেমের মধ্যে থাকতে পারবো না। আমি ধীরে ধীরে বলবো আমার এই স্টোরি, আমার স্টোরি থেকে কিভাবে আমার থ্রু দিয়ে কয়েকজন মানুষের জীবন বদলায়। এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন মানুষের সংস্পর্শে এসেছি, তাদের সাথে ক্লোজলি কাজ করার সুযোগ পেয়েছি এবং তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তাদের বিজনেস ডেভেলপ করার চেষ্টা করেছি, তাদের রেজাল্ট ভালো করার চেষ্টা করেছি। প্রত্যেকটা গল্প আমি শেয়ার করব আমাদের এই ইকোস অফ চ্যাম্পিয়ন এই সিরিজে। দিনে দাঁড়িয়ে যখন আমি দেখি যে মানুষ আমার থ্রু দিয়ে কিছু না কিছু হেল্প পাচ্ছে, কিছু না কিছু সুযোগ পাচ্ছে, তারা নতুন অপরচুনিটিস ক্রিয়েট করতে পারছে, তখন আমি বুঝতে পারি যে আই ওয়াজ নট আ ফেলিয়ার, আমি একটা চ্যাম্পিয়ন। যে জাস্ট প্রসেসিংয়ে ছিলাম, যে নিজের পোটেনশিয়ালটা জানতাম না, যে নিজের কোয়ালিটিসটাকে জানতাম না, যে নিজের ক্ষমতাটাকে জানতাম না। এবং যেদিন থেকে আমি আমার ক্ষমতাটাকে, নিজের কোয়ালিটিটাকে, নিজের পোটেনশিয়ালটাকে জানতে শুরু করি, সেদিন থেকে আমার জীবন আস্তে 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 বদলাতে শুরু করে। এবং আমি বুঝতে পারি যে আমার মতো যারা আছে, যারা নিজেরা প্রতি মোমেন্টে মনে করছে, যারা প্রতি মোমেন্টে যারা প্রতি মোমেন্টে মনে করছে যে তার দ্বারা কিছু হয় না, যারা প্রতি মোমেন্টে মনে করছে সে বোধহয় পারবে না, সে বোধহয় ব্যর্থ, তারা জীবনে ব্যর্থ, তাদের দ্বারা কিছু হয় না, তারা কিছু করতে পারবে না, তারা ভালো রেজাল্ট করতে পারবে না, আমি তাদের জন্য দাঁড়াতে চাই।
তাদের জন্য আমি নিজের লাইফটাকে ডেডিকেট করতে চাই বা ডেডিকেট করতে চলেছি, এবং সেটা নিয়েই আমার মিশন। আশা করি আপনারা সবাই আমার মিশন জানেন। বাংলাকে শিক্ষা এবং সমস্ত দিক থেকে, শুধু শিক্ষা বলবো কেন, সমস্ত দিক থেকে বাংলা যেন পুনর্জাগরিত হতে পারে, পুনর্জাগরণ যেন হতে পারে, আবার একটা রেনেসাঁ যেন বাংলার মধ্যে আসতে পারে, একটা রেভলিউশন যেন ক্রিয়েট হতে পারে, যেটা শুরু হবে শিক্ষা থেকে। কারণ যতক্ষণ না আমাদের শিক্ষা বদলাচ্ছে, ততক্ষণ আমাদের কিচ্ছু বদলাবে না। আর আমরা যদি বলি স্বাস্থ্য, ওয়েলথ, সম্পদ, এগুলো কিছুই বদলাবে না যদি আমাদের শিক্ষা না ঠিক হয়। কারণ ওটাই হচ্ছে মেন, ওটাই হচ্ছে রুট। শিক্ষা যদি বদলে যায়, আমাদের দেশ বদলে যাবে, আমাদের বাংলা বদলে যাবে, গোটা ভারতবর্ষ বদলে যাবে। বাংলা বদলালে গোটা ভারতবর্ষ বাংলা বদলাবে, গোটা ভারতবর্ষ বদলালে গোটা পৃথিবী বদলে যাবে। যদি এপিজে আব্দুল কালামের ভাষায় বলতে হয়, যদি আপনি বদলান, আপনার পরিবার বদলে যাবে। যদি আপনার পরিবার বদলে যায়, আপনার আশপাশের আরও পরিবার, 10টা পরিবার বদলে যাবে। যদি আপনার আশপাশের 10টা পরিবার, অর্থাৎ আপনার এরিয়া বদলে যায়, আপনার টোটাল শহর বদলে যাবে। আপনার শহর যদি বদলাতে শুরু করে, আপনার স্টেট অর্থাৎ রাজ্য বদলে যাবে। আপনার রাজ্য যদি বদলে যায়, আপনার দেশ বদলে যাবে। আর দেশ যদি একবার বদলানো শুরু করে, গোটা পৃথিবী বদলে যাবে। গোটা পৃথিবী শান্তির জন্য লড়াই করবে। শান্তির জন্য সবাই যাবে, লড়াই বলবো না, লড়াই শব্দটা একটা কঠিন নেগেটিভ শব্দ। শান্তির জন্য সবাই দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মানুষ দাঁড়াবে শান্তির জন্য। সেই যে কলকাতার একটা কুকুর, অলকা বলে একটা কুকুর ছিল, যে মঙ্কদের সাথে দাঁড়িয়েছিল, ঠিক সেরকম। তো আপনিও আপনার নিজের জন্য দাঁড়ান, আপনি নিজের জন্য নিজেকে চ্যাম্পিয়ন তৈরি করুন, এটুকুই আমি চাই। থ্যাংক ইউ সো মাচ।